দর্শক, সীমান্ত পরিস্থিতি জেনে নিব এই মুহূর্তে। লালমনিরহাট থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, স্বাগত জানাচ্ছি নিউজ ভিস 24-এ। সীমান্তে আমরা কয়েকদিন ধরেই দেখছি বেশ উত্তেজনা, এবং হঠাৎ করেই আসলে ভারতের এই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ, এটিকে আসলে মানুষজন কিভাবে দেখছেন, এবং এর প্রতিরোধে তাদের একটি সরব উপস্থিতিও আমরা দেখেছি। এই বিষয়টি নিয়ে তারা কি বলছেন, এবং সার্বিক পরিস্থিতিটা কেমন এখন? লালমনিরহাটের যে দহগ্রাম সীমান্ত, যে সীমান্তে উত্তেজনা চলছে, এই সীমান্ত দহগ্রাম ইউনিয়ন কিন্তু আলোচিত একটি 3 বিঘা করিডোর আলোচিত, যেটি একটি ইস্যু ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে। বিভিন্ন সময় কিন্তু এই 3 বিঘা করিডোর কেন্দ্রিক রাজনৈতিক, আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন আলাপ আলোচনা, কূটনৈতিক চাল কিন্তু আমরা দেখেছি, শুনেছি। সর্বশেষ বিভিন্ন সময়ে 2010 সালের আগের একটা সময়ে কিন্তু এই দহগ্রাম সীমান্তের যে বাসী, এই ইউনিয়নবাসী, তারা কিন্তু এই বাংলাদেশে প্রবেশের তাদের যে যাতায়াতের অবাধ সুযোগ ছিল না। দিনে 2 বার অথবা 3 বার সময় বেঁধে দেওয়া হয়েছিল বাংলাদেশে প্রবেশের। এই দহগ্রাম ইউনিয়নটি একবারে ভারতের অভ্যন্তরে, যার এবং এর পাশ দিয়ে কিন্তু তাদের বের হতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর একটি চৌকি পড়ে, সেখানে পারাপার হতে হয়ে কিন্তু তাদেরকে যেতে হয়। তো এর কারণে এই ইউনিয়নে বিভিন্ন সময় ভারত কেন্দ্রিক নানান উত্তেজনা ছিল। সর্বশেষ গত শুক্রবার তারা যখন রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা যখন এখানে কাঁটাতারে বেড়া দিতে এসেছিল, তখন কিন্তু বিজিবি বাধা দেয়। পরবর্তীতে তারা ফিরে যায়। পরবর্তীতে কিছু সময় পরে শুক্রবারই বিকেল নাগাদ তারা স্থানীয় বেসামরিক লোকজন জড়ো করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তারা কিন্তু কাঁটাতারে বেড়া স্থাপন করে। তারপরে বিজিবি বাধা দেয়। বিভিন্ন পর্যায়ের বৈঠক হয়েছে, পতাকা বৈঠক হয়েছে, কমান্ডো বৈঠক হয়েছে। আমরা সরেজমিনে সীমান্তবাসীর সাথে সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে সীমান্তবাসী হিসেবে, দহগ্রামবাসী হিসেবে তারা বিভিন্ন সময় ভারতের বিভিন্ন আগ্রাসী মনোভাব দেখেছেন। সর্বশেষ শুক্রবারের পর থেকে কাঁটাতারে বেড়া নির্মাণের পর বিজিবি যখন বাধা দিয়েছে, তারপরে তারা কিন্তু বাংকার খুঁড়তে শুরু করে তাই সেই এলাকাগুলোতে, এবং বাংকার করে সেখানে তারা সশস্ত্র অবস্থান নিয়েছিল। এর প্রেক্ষিতে বিজিবিও সেখানে বাংকার নির্মাণ করে এবং সশস্ত্র অবস্থান নেয়। একটা মুখোমুখি যুদ্ধ ভাব যখন শুরু হয়েছে, আমরা আজকে দেখছি জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে উদ্যোগ চলছে, আলোচনা চলছে, দূতকে ডেকে নিয়ে আসা হচ্ছে। এতে কিন্তু কিছুটা পজিটিভ চিন্তার ভাঁজ, পজিটিভ আলোচনা চলছে এই অঞ্চলে। সীমান্তবাসী বলছেন, যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে এটা আলোচনা চলছে, রাষ্ট্রীয়ভাবে দেখভাল করা হচ্ছে, অবশ্যই এটার ভালো কোনো বিহিত হবে। তবে ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকে আমরা যেটি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বিজিবি প্রতিবাদ জানানোর সময় বিএসএফ যেটি বলছে, 2010 সালের একটি চুক্তি মোতাবেক এই দহগ্রামে তারা কিন্তু কাঁটাতারে বেড়া নির্মাণ করছে। যদিও বা বিজিবি বলছে যে যতই চুক্তি থাকুক না কেন, সীমান্তের আন্তর্জাতিক আইন অনুসারে 150 গজের ভিতরে কোনো কিন্তু কাঁটাতারে বেড়া থেকে শুরু করে নোম্যান্স ল্যান্ডে কোনো ধরনের স্থাপনা নির্মাণ কিন্তু অবৈধ। কিন্তু সেই আইন কিন্তু তারা মানছেন না। একবারে সীমানা ঘেঁষে তারা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি বলছিলেন যে কাঁটাতারে বেড়া দিতে হলে তারা তাদের সেই আইন মেনে 150 গজ এড়িয়ে তারা কাঁটাতারে বেড়া দিক, তাতে তাদের আপত্তি নেই। এবং এটি নিয়ে আপত্তি জানানোর পরে বিজিবিও যখন বলছিল, এটি নিয়ে 2021 সালে এই দহগ্রাম সীমান্তে, দহগ্রাম ইউনিয়নে অপটিক্যাল ফাইবারের লাইন নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, এবং তারা কাজ করছিল বিজিবি, যাতে ইন্টারনেট সংযোগ এবং আধুনিক সুযোগ সুবিধা ইউনিয়নবাসী পায়, যেহেতু ভারতের অভ্যন্তর দিয়ে এটি যেতে হচ্ছে। সেখানে কিন্তু বিএসএফ বাধা দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দিয়ে আটকে রেখেছিল। এই আলোচনায় বিজিবি যখন এই কথা তুলে ধরে, তখন কিন্তু এই কাজ আটকে যায়, এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর তাকিয়ে রয়েছেন। তাহলে হয়তো এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসলে এই দহগ্রাম সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ হবে কিনা, অপটিক্যাল ফাইবার লাইন যাবে কিনা, সেটি নিয়ে আসলে সিদ্ধান্ত হবে। তবে এখন কিছুটা আতঙ্ক কমেছে সীমান্তবাসীর মধ্যে। যে পরিস্থিতি ছিল গত 2 দিন, সেটি কিন্তু কিছুটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। তবে আতঙ্কে একবার যে নেই তা না, কারণ যেভাবে বাংকার নির্মাণ দুই পক্ষের হয়েছিল, মুখোমুখি অবস্থান হয়েছে, এবং বিশেষ করে বেসামরিক লোকজনকে বিএসএফ সীমান্তে নিয়ে এসে যে উত্তেজনা তৈরি করেছিল, এটি কিন্তু একটি আতঙ্কের বিষয়। সাধারণ মানুষ বলছেন যে বেসামরিক লোকজন এই সীমান্তে যদি জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু কখন কি থেকে কি যায় সেটি কিন্তু বলা মুশকিল। সব মিলিয়ে আতঙ্ক কিছুটা আছে। বিজিবি সর্বাত্মক চেষ্টা করছে, অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিজিবি বলছে সীমান্ত রক্ষায় তারা বদ্ধপরিকর। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সীমান্তের এবার, অর্থাৎ বাংলাদেশের সীমান্তের লালমনিরহাট দহগ্রাম এলাকা থেকে জানাচ্ছিলেন মাহফুজ বকুল। আমরা একটু সীমান্তের ওপারেও আমাদের সহকর্মী রয়েছেন শুভজিৎ, সেখানে রয়েছেন এই মুহূর্তে। শুভজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। বকুলের কাছে 3টি প্রশ্ন ছিল, সেখানকার এলাকার সার্বিক পরিস্থিতি, মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, এবং বকুলের কথা যেটি উঠে আসলো যে সেখানকার মানুষজনের মধ্যে যে ধরনের আসলে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি। হঠাৎ করে কি সীমান্তে এভাবে কাঁটাতারে বেড়া দেওয়া যায় কিনা, কি বলছে আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি বা কেমন?
দেখুন, সর্বপ্রথম বলবো যে অনাস্থা তৈরি হয়েছে তার পিছনে অন্যতম আজকে যদি আপনি দেখেন ভারত পাকিস্তানের মধ্যে একটা কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা অনাস্থা রয়েছে, যেটা বাংলাদেশের সাথে কোনোদিনই ছিল না। তৈরি হলো কেন? কারণ বোঝাপড়ার অভাব। এবং আপনি যদি দেখেন চলতি বছর যে ডিজি লেভেলের বৈঠক, যেটা প্রতি বছর হয়, বছর বছর হয়, এবং তারপরে সীমান্তে একাধিক বৈঠক ছোটখাটো হয়, সব মিলিয়ে কিন্তু সেই বৈঠকগুলো এই বছর কিন্তু হয়নি। ফলে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও কিন্তু যে বোঝাপড়ার অভাব সেটা কিন্তু স্পষ্ট। এবং সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে সংবাদ মাধ্যম, অর্থাৎ দুপুরের সংবাদ মাধ্যমের যে সংবাদের পরিবেশনের ভূমিকা, অর্থাৎ বাংলাদেশে যেভাবে দায়িত্বশীল ভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে, অন্যদিকে যদি আপনি পশ্চিমবঙ্গের দিকে দেখেন, সেখানে কিন্তু সম্পূর্ণ ভুয়ো তথ্যের উপরে ভিত্তি করে এমন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে, যেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু উত্তেজিত হচ্ছে এবং তারা সীমান্তরক্ষী বাহিনীর যে সিদ্ধান্ত তার মধ্যে নাক গলাতে শুরু করছে। ফলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যখন সাধারণ মানুষ চলে আসছে, তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এবং সীমান্তরক্ষী বাহিনী কিন্তু সরাসরি এইখানে কিন্তু হস্তক্ষেপ করতেছে। এবং স্বাভাবিকভাবে যখন ভারতের মানুষ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের মানুষ নিজেদের ভূখণ্ড রক্ষা করতে তারাও এগিয়ে আসছে। এবং এমন একটা পরিস্থিতি সেখানে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সাধারণ মানুষকে ট্যাকেল করতে গেলে বেশ কিছু তাদের কিন্তু সংঘাতময় যে পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে, এটা যেন অস্বীকার করার নয়। পাশাপাশি একেবারে যদি বিএসএফ এর কিছু ভূমিকা দেখেন, বিএসএফ কিন্তু বিজেপির কাছে এক প্রকার তারা বলেছে যে তারা সীমান্তের যে অগ্রগতি, অর্থাৎ নতুন করে যে তারা যে কাঁটাতারের বেড়া সেটা তারা দিচ্ছে না, কিন্তু দহগ্রামের যে সীমান্তের কথা এই মুহূর্তে আমার সহকর্মী বলছিল, সেখানে কিন্তু আপনি দেখবেন যে বিএসএফ সরে এসেছে কিন্তু গ্রামবাসীদের এগিয়ে দিয়েছে, অর্থাৎ বিড়ালকে কার্যত মাছ মারার দায়িত্ব দিয়েছে। তারা সেখানে গিয়ে কি করছে, তারা একদম গ্রামবাসীদের দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজগুলো করছে। এবং গ্রামবাসীরা যখন কাঁটাতারের বেড়া দিচ্ছে, তখন বিএসএফ পিছন থেকে পাহারা দিচ্ছে এবং তারা বলছে গ্রামবাসীরা তাদের জমি রক্ষা করছে, কারণ বাংলাদেশের তরফ থেকে দুষ্কৃতীরা এসে ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে তাদের কিছু করার নেই। কিন্তু সীমান্তের যে নিয়ম, অর্থাৎ সীমান্তের যে বর্তমান আইন বিজেপি সরকার সে পালন একদম রাজ্য সরকারগুলোর একেবারে আপত্তি অগ্রাহ্য করে যেটা বলবৎ করে, সেখানে বলা হচ্ছে সীমান্তের 50 কিলোমিটার মধ্যে আইন শৃঙ্খলা যে কোনো ধরনের পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসএফ এর। সেখানে বিএসএফ এর সিদ্ধান্ত ছাড়া গ্রামবাসীরা এই যে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়ে একেবারে একটা সীমান্ত আবার নতুন করে অস্থিতিশীল তৈরি করলো, এটা বিএসএফ এর দায়িত্ব এড়াতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফ কে দায়ী করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিএসএফ কে আবার পুশ করছেন, অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সেটা কিন্তু সীমান্তে যেন প্রতিফলিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকে তারা কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে, কিন্তু মাঝপথে দায়ী করা হচ্ছে কাকে? বাংলাদেশের নতুন যে সরকার, সেক্ষেত্রে তাদের বলা হচ্ছে বাংলাদেশ সরকার তাদের দেশের অস্থিতিশীলতা চাপা দিতে পারছে না, ফলে তারা যুদ্ধ বাদনের একটা পরিকল্পিত যে পরিকল্পনা সেটা তারা করছে। এবং সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট, সেটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতি, সেটা বর্তমান প্রেক্ষাপট যেখানে দাঁড়িয়ে আছে, এই রাজনীতিতে বাংলাদেশকে যে কোনো প্রেক্ষিতে বাংলাদেশকে যদি দোষী করা না যায়, সেক্ষেত্রে ভারতবর্ষের কোন শাসক দল হোক বিরোধী দল হোক, কারোরই রাজনীতি যে খুব বেশি মসৃণ হবে এমনটা আশা করা যাচ্ছে না। ফলে বাংলাদেশ সব ক্ষেত্রে শিখণ্ডী, এটা মেনে নিয়ে কিন্তু এখনকার যে পদক্ষেপ সেগুলো বাংলাদেশ সরকারকে নিতে হবে। তানভীর।